এবং এটা 3 ঘন্টার রিটেন এক্সাম। কার ফ্যান ঘুরে! ও মাই গড! এই রিফাতের করো, মাইক্রোফোন অফ করো। রিফাতের বাসা মনে ফ্যান ঘুরে, মনে ফ্যানের শব্দ। আচ্ছা, এটা তাহলে ফিজিক্স স্পোর্টস 3 ঘন্টার পরীক্ষা, 100 মার্কস, এবং এটার মডিউলটা বেশ বড় রকমের মডিউল। হ্যাঁ, ঠিক আছে। আর প্রস্থেটিক অর্থোটিক যে সাবজেক্টটা, ওইটা হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা, 50 মার্কের। ঠিক আছে, প্রস্থেটিক অর্থোটিকটা আমরা দেখি। আজকে হচ্ছে 5 তারিখ না? আমরা যদি সম্ভব হয় কালকে, যদি তোমরা সময় দিতে পারো, কালকে একদিন ক্লাসটা প্রস্থেটিক অর্থোটিকে। ঠিক আছে সোনালি, তুমি একটু মাইক্রোফোন অন রাখো, মানে আমার তো যখন কথা বলবো তখন একটু ফিডব্যাক লাগবে। জি স্যার। হ্যাঁ, ফিডব্যাক না হলে তো আমি বুঝবো না। ঠিক আছে, জি সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আমাদের ফার্স্ট লেকচারে চলে যাই। আমাদের ফার্স্ট লেকচার। হ্যাঁ, সবাই কি দেখতে পাচ্ছ? স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমাদের ফার্স্ট লেকচার। হ্যাঁ, ফিজিওথেরাপি বোর্ড সাবজেক্টের ফার্স্ট লেকচার। টপিকটা হচ্ছে স্পোর্টস ইনজুরি অ্যাকিউট। এখন স্পোর্টস ইনজুরি তোমার ক্রনিকও আছে, তো আজকে আমরা শুধু অ্যাকিউট স্পোর্টস ইনজুরি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই লেকচার পরে তোমরা কি কোজ এবং স্প্রেন এবং স্ট্রেনের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে, এবং গ্রেডস অফ স্প্রেন এন্ড স্ট্রেন, গ্রেড গুলো কি কি, এই জিনিসগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। বলো তো, হোয়াট ইজ স্পোর্টস ইনজুরি? দেখে দেখে বলো একদম, হোয়াট ইজ স্পোর্টস ইনজুরি? একজন বলো। স্পোর্টস আমারও বলো। ইনজুরিজ, হুম, হ্যাঁ বলো বলো। sports injuries are diverse in terms of mechanism of the injury, how they present in individuals, and how the injury should be managed. Defining exactly what a sports injury can be problematic, and definitions are non-consistent. আচ্ছা, Sports injury may be defined as damage to the tissues of the body that occurs as a result of sports or exercise. আচ্ছা, তাহলে আমরা এক কথায় বুঝতে পারি, যে কোনো টিস্যু যদি ড্যামেজ হয়, বডি যে কোনো টিস্যু যদি ড্যামেজ হয়, এজ এ রেজাল্ট, তাই না? খেলতে গিয়ে পড়ে গেল, টিস্যুটা তোমার ড্যামেজ হয়েছে, কিন্তু এটা Damage হয়। খেলার জন্য এটা হয়েছে, তখন আমরা এটাকে বলতে পারবো দিস ইজ স্পোর্টস ইনজুরি। ঠিক আছে। আর মেকানিজম অফ ইনজুরি, হাউ দে প্রেজেন্ট ইন ইন্ডিভিজুয়ালস এন্ড হাউ দ্য ইনজুরি শুড বি ম্যানেজড, এবং এই ইনজুরিটা কিভাবে ম্যানেজ করব, এটা কি নরমাল আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করব, নাকি এটা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাব, সেটাও স্পোর্টস এর মাধ্যমে, স্পোর্টস এর পরে আমরা এটা প্রতীয়মান হয়। ঠিক আছে, দেখো এখানে বলছে ডিফাইনিং এক্স্যাক্টলি হোয়াট আ স্পোর্টস ইনজুরি ইজ ক্যান বি প্রবলেমেটিক এন্ড ডেফিনিশনস আর নট কনসিস্টেন্ট। ডেফিনিশনে সবসময় তোমার ধ্রুব বা কনসিস্টেন্ট থাকে না। যেমন আমরা এখানে বলতেছি যে যেগুলো টিস্যু যদি নষ্ট হয় বা ড্যামেজ হয়, তখন এটাকে আমরা বলতে পারি সিম্পলি স্পোর্টস ইনজুরি। দেখো আইসিএফ সম্পর্কে তোমরা জানো, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ফাংশনিং ডিসেবিলিটি এন্ড হেলথ। আমরা এই আইসিএফটা আমাদের কি বলছে, মানে ক্লাসিফিকেশনটা বলছে দ্য টাইম টেকেন ফর দ্য টিস্যুস টু বিকাম ইনজুরড, যে এখানে একটা টাইম থাকবে এই টিস্যুটা ইনজুরি হওয়ার জন্য। টিস্যু টাইপ এফেক্টেড, কোন ধরনের টিস্যুটা তোমার এফেক্টেড হয়েছে, ঠিক আছে, স্কেলেটাল অথবা তোমার স্কোয়ামাস অথবা স্মুথ মাসল, কোন ধরনের টিস্যু। দ্য সিভিয়ারিটি অফ দ্য ইনজুরি, ইনজুরিটা কতটুকু সিভিয়ার, মাইল্ড, মডারেট অর সিভিয়ার। হুইচ ইনজুরি দ্য ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট উইথ, কোন ধরনের ইনজুরিতে স্পোর্টস পারসনটা পড়ছে, এটা কি ইনভার্সন ইনজুরি, এটা কি ইভার্সন ইনজুরি, অথবা এটা এভালশন ইনজুরি কিনা। ঠিক আছে, এটা আইসিএফ ডিফাইন করছে আর কি।
Debate in classifying sports injury. Sports injury can be divided into acute injury and overuse injury, depending on the injury mechanism and onset of symptoms. ঠিক আছে, আমরা একটু আগে যে ছবিটা দেখছি ওটা কি ইনজুরি? ওটা অ্যাকিউট ইনজুরি, তাই না? যে একদম পরে ভীষণ রকমের ব্যথা পাচ্ছে, তাই না? ওটাকে আমরা কি বলবো? অ্যাকিউট ইনজুরি। আর বাসা বাড়িতে কাজ করতে এটা একটা ওভার ইউজ ইনজুরি, হ্যাঁ, বারবার একই কাজ করতে করতে টুইস্টিং মুভমেন্ট, তখন যে ব্যথাটা হয়, ঠিক আছে? In most cases, it is easy to classify an injury as acute or overuse, but in some cases it may be difficult. Acute injury occurs suddenly and have a clearly defined cause or onset. Overuse injury occur gradually. Overuse injury তোমার আস্তে 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 হয়। মনে করো টুইস্টিং মুভমেন্ট একই কাজ করতে 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 দেখা যায় যে এক সপ্তাহ পরে ওই মাসলটার মধ্যে ব্যথা হচ্ছে, তখন এটাকে আমরা বলবো ওভার ইউজ ইনজুরি। আর সাডেন মানে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে যে ব্যথাটা বা ইনজুরির কারণে আঘাতের কারণে যে ব্যথা, সেটা আমাদের অ্যাকিউট ইনজুরি। An important concept with overuse injury is that they exist along a spectrum where the provocative events are below the threshold for clinical symptoms, but if not rectified, they eventually produce sufficient tissue damage to result in clinical symptoms. আচ্ছা, এখানে কি বলছে যে ওভারইউজ ইনজুরির জন্য এখানে সাফিসিয়েন্ট টিস্যু ড্যামেজ হয়, হ্যাঁ, এবং ক্লিনিক্যাল সিমটমস প্রডিউস করে। দেখো এখানে কি বলছে যে বাট ইফ নট রেকটিফাইড দে ইভেন্চুয়ালি প্রডিউস সাফিসিয়েন্ট টিস্যু ড্যামেজ টু রেজাল্ট ইন ক্লিনিক্যাল সিমটমস। মানে একটা ক্লিনিক্যাল সিমটমস প্রডিউস করতে হলে ভীষণ রকমের টিস্যু ড্যামেজ লাগে, যেটা হচ্ছে তোমার ওভারইউজ ইনজুরিতে আছে। তাহলে ডিবেট ইন ক্লাসিফাইং স্পোর্টস ইনজুরি সম্পর্কে তামান্না একটু বলো তো, কি বুঝছো? অ্যাকিউট মানে আমাদের মেইনলি স্পোর্টস ইনজুরি দুই ভাবে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকিউট ইনজুরি অ্যাকিউট, আর একটা হচ্ছে ওভারইউজ ইনজুরি। ওভারইউজ ইনজুরি। তো এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ইনজুরির মেকানিজম আর হচ্ছে সাইন্স এন্ড সিমটমস এর যে অনসেট সেটার উপরে। তো যদি আমরা এটাকে এটা ক্লাসিফাই হবে অ্যাকিউট আর ওভারইউজ ইনজুরি, কিন্তু এটা হচ্ছে ইন সাম কেস এটা হচ্ছে ক্লাসিফাই করা হচ্ছে ডিফিকাল্ট। ক্লাসিফাই করাটা ডিফিকাল্ট। অ্যাকিউট ইনজুরিটা হঠাৎ করে হয়, যখন হঠাৎ করে পড়ে গেছো। ওভারইউজ ইনজুরি হচ্ছে গ্র্যাজুয়ালি হয়, গ্র্যাজুয়ালি হয়। গুড। তারপরে ঠিক আছে, ঠিক আছে, ভালোই আর বলছো, ভালোই বলছো। আচ্ছা, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, an athlete with a stress fracture in the foot will often state the symptoms originated during the specific run perhaps even from a specific step. যেমন কারো যদি সিম্পল স্ট্রেস ফ্র্যাকচার থাকে, সে যদি ম্যারাথন দৌড়ায় বা দৌড়াতে গেলে অথবা প্রথম স্টেপ দিতে গেলে তার ব্যথা শুরু হবে, ঠিক আছে? যেখানে বলছে originated during a specific run perhaps even from a specific step, মনে করে একটা স্পেসিফিক স্টেপের মধ্যে তার কি হবে, ওই ব্যথাটা শুরু হবে, যেহেতু তার একটা স্ট্রেস ফ্র্যাকচার আছে, হালকা একটা ভাঙ্গা আছে। The injury may accordingly be misclassified as an acute injury. এটা স্ট্রেস ফ্র্যাকচারটা অনেক সময় অ্যাকিউট ইনজুরির সাথে একটা মানে মিসক্লাসিফাইড হয়ে যায়, ঠিক আছে? However, the actual cause of the stress fracture is that the specific run was a precipitating event on top of the underlying spectrum of tissue damage on the skeleton from overuse over time. মনে করো যে দৌড়াচ্ছে, ম্যারাথন দৌড়াচ্ছে, সে একই কাজ বারবার করতে 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 মানে ওভার টাইমে ওই হাড়ের উপর তার একটা ভীষণ রকমের প্রেসার পড়ে, তখন তার স্ট্রেস ফ্র্যাকচার হয়, ঠিক আছে? তখন এটাকেও আমরা বলতেছি যে ওভার ইউজ ইনজুরি, যেহেতু একই কাজ উনি বারবার করতেছে, তারপর তার স্ট্রেস ফ্র্যাকচারটা হচ্ছে, ঠিক আছে? এই স্লাইডটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। মানে এখানে বলা হয়েছে যে স্ট্রেস ফ্র্যাকচার অনেক সময় অ্যাকিউট ইনজুরির সাথে ওভারল্যাপিং হয়, যে এটা কি অ্যাকিউট ইনজুরি নাকি স্ট্রেস ফ্র্যাকচার। কিন্তু দেখা যায় স্ট্রেস ফ্র্যাকচার রোগীরা বসে আছে তখন ব্যথা হচ্ছে না, দাঁড়াইতে গেলেও ব্যথা হচ্ছে, লোডিং করতে গেলেও ব্যথা পাচ্ছে, অথবা দৌড়াতে গেলে তখন ব্যথা, তখন দেখা যায় যে এক্সরে করতে গেলে বোঝা যায় তার স্কেলিটন বা হাড়টা এটা ভাঙ্গা আছে, হালকা চির ধরে আছে, ঠিক আছে? হালকা চির ধরে আছে, নট ডিসলোকেশন,
হালকা চির ধরা, তখন এটাকে বলা হয় যে এটা একটা স্ট্রেস ফ্র্যাকচার। আচ্ছা, এখানে একটা ইউটিউবের ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, আমরা দেখি এটা চলে কিনা, তাহলে তোমরাও একটু দেখতে পারবা। আচ্ছা, আমরা একটু ট্রাই করি। উফ, দেখি ইউটিউবে এটা আসে কিনা। দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গুড, তোমরা লাকি যে দেখা যাচ্ছে। কি বুঝলা? এটাই একটা কলিশন ইনজুরি আছে, তাই না? জি ক্লেভিকল স্যার। ফ্র্যাকচার, তাই না? একটা কলিশন ইনজুরি আছে, ক্লেভিকল ফ্র্যাকচার। তো এই যে স্কেলিটন যে বা হাড়টা যে ভাঙছে, হ্যাঁ, তো এটা নিয়ে আমাদের একটা ডিবেট যে স্পোর্টস ইনজুরি, যে এটা এটা কি ধরনের ইনজুরি। এটা অবশ্যই অ্যাকিউট ইনজুরি, যেহেতু একদম ক্লেভিকল ফ্র্যাকচার। আর একটা জায়গায় দেখছি আমরা যে টেন্ডো অ্যাকিলিস, এটা টিয়ার, এটাও অ্যাকিউট ইনজুরি, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এটা আমরা বাস্কেটবল খেলায় দেখলাম যে একদম অ্যাকিলিস টেন্ডন একদম ছিঁড়ে গেছে। তো এটাও একটা অ্যাকিউট ইনজুরি। কজেস অফ স্পোর্টস ইনজুরি। আচ্ছা, কজ অফ স্পোর্টস ইনজুরিটা দেখো কি কি কজ। বাইরের ফ্যাক্টরস গুলো, যেমন ট্রেনিং এরর্স, মানে যে ট্রেনিং এ যদি ভুল ভ্রান্তি থাকে, ঠিক আছে, ইনক্রিজ অর এক্সেসিভ ভলিউম, ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি, যদি বেশি ট্রেনিং করা ফেলা হয়, এর ফলেও তোমার ইনজুরি হতে পারে। হ্যাঁ, ইকুইপমেন্ট, এটা হবে ফল্টি, মনে হয় ফ্যাকাল্টি না, ফল্টি অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট। হ্যাঁ, ফ্যাকাল্টি না, ফল্টি, ঠিক আছে। রানিং স্পেসেস, ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্পেস, যে জায়গায় দৌড়ানো হচ্ছে ওটা যদি আনইভেন সার্ফেস থাকে, যেমন ফুটবল খেলতে গিয়ে যদি আনইভেন সার্ফেস হয়, তাহলে যে কারো তোমার ল্যাটারাল অ্যাঙ্কেল স্প্রেন বা নি জয়েন্টে এসিএল ইনজুরি এটা আসবে। এনভায়রনমেন্টাল কন্ডিশন, টু মাচ হট ওয়েদারে যদি খেলাধুলা করা হয়, তাহলে তোমার যে কোনো ধরনের ইনজুরি আসবে। সাইকোলজিক্যাল ফ্যাক্টর, ইনএডুকেটেড, তোমাদের মনে রাখতে হবে যারা খেলতে যাবে তাদের অবশ্যই ভীষণ রকম অপটিমিজম থাকতে হবে। অপটিমিজম শব্দের অর্থটা কি? ভীষণ রকমের তাদের ইতিবাচক মনোভাব থাকতে হবে, ঠিক আছে, যারাই খেলতে যাবে। হ্যাঁ, যে আমি হাইরা যাব, হেরে যাব, খেলায় কি হবে, এই ধরনের মন মানুষের জন্য না থাকে। তাকে খুবই আত্মবিশ্বাসী এবং ইতিবাচক থাকবে। যেন স্পোর্টস খেলায় সাইকোলজিটা খুব মানে কি রোল প্লে করে, সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝা যাচ্ছে। তারপর এই যে মনে করো আমাদের কি হয়, হঠাৎ একদিন আমরা ব্যাডমিন্টন খেলতে ঢুকি, হ্যাঁ, কিন্তু দেখা যায় কোনো ধরনের ওয়ার্ম আপ করি না, হয়তোবা আমাদের নিউট্রিশনের ঘাটতি থাকে। এরপরের দিনে দেখা যায় বিভিন্ন ধরনের মাসল স্পাজম বা সোননেস ডেভেলপ করে। এটার একটা কারণ দেখা যায় যে নিউট্রিশন আর হচ্ছে ট্রেনিং এরর, মানে আমরা হয়তোবা স্পেসিফিক ভাবে এক্সারসাইজ বা স্ট্রেচিং গুলি করি না, ঠিক আছে, সেজন্য আমাদের এই ধরনের সোননেস ডেভেলপ করে। এবার আসছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, মেল ফিমেল তাদের এই ভিত্তিতে মনে করো ব্যথা হইতে পারে, স্পোর্টস ইনজুরি হতে পারে। বোন অ্যালাইনমেন্ট, এটার উপর ভিত্তি করে তোমার স্পোর্টস ইনজুরি হতে পারে। মাসল কন্ডিশন,
strength, flexibility, ligament laxity, neuromuscular coordination, previous and recurrent injury. কারো যদি প্রিভিয়াস ইনজুরি থাকে, মাইক্রোফোনটা অফ করে দাও তোমরা, সবার মাইক্রোফোনটা অফ করে দাও। যেমন প্রিভিয়াস ইনজুরি, কারো যদি দেখা যায়, তোমরা যেমন ভিডিওটা দেখেছো যে অ্যাক্রোমিও ক্লেভিকুলার লিগামেন্ট ইনজুরি থাকে, কারো যদি অ্যাক্রোমিও ক্লেভিকুলার লিগামেন্ট ইনজুরি থাকে, সাপোজ ব্যাডমিন্টন খেলতে গিয়ে পড়ে গেছিল, পড়ে গিয়ে তার লিগামেন্টটার টিয়ার হয়েছে, গ্রেড 1 টিয়ার। এই ধরনের রোগীদেরকে দেওয়া যে তুমি যদি আবার 6 মাসের মধ্যে আবার খেলাধুলা করো, তাহলে কিন্তু একদম কমপ্লিট টিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য প্রিভিয়াস ইনজুরি আমরা বারবার জিজ্ঞেস করি যে আপনার কি হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, ক্লেভিকলে কোনো প্রবলেম আছে কিনা, ওই জিজ্ঞেস করে তারপর তাকে খেলাধুলায় নামায়, আদারওয়াইজ আমরা নামাতে চাই না। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ স্পোর্টস ইনজুরি, অ্যাকিউট, ওভারইউজ ইনজুরি। তোমরা জানো বোনের কাভারিং হচ্ছে পেরিওস্টেম, যদি পেরিওস্টেম ইনজুরি হয়, ফ্র্যাকচার হয়, তাহলে এটা আমরা বলি অ্যাকিউট ইনজুরি। আর্টিকুলার কার্টিলেজ, কন্ডাল ফ্র্যাকচার, মাইনর অস্টিওকন্ডাল ইনজুরি। সাবলাক্সেশন, ডিসলোকেশন, ডিসলোকেশন যদি জয়েন্ট সারফেস একেবারে আলাদা হয়ে যায়, আর সাবলাক্সেশনটা কি, যে জয়েন্ট সারফেস আলাদা হয় নাই কিন্তু একটু সরে গেছে, তখন এটাকে আমরা বলি সাবলাক্সেশন। ওভারইউজ ইনজুরির মধ্যে দেখো কি কি আছে, স্ট্রেস ফ্র্যাকচার, পেরিওস্টাইটিস, যে পেরিওস্টিয়ামে তোমার ইনফ্লামেশন, অ্যাপোফাইসাইটিস, কন্ড্রোপ্যাথি, সাইনোভাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, এটা একটা ওভারইউজ ইনজুরি। ঠিক আছে, ইনফ্লামেশন, ঠিক আছে, অস্টিওআর্থ্রাইটিসটা এটা ওভারইউজ ইনজুরির মধ্যে ফলানো হয়েছে। মাসলে দেখো স্ট্রেইন, হ্যাঁ, অ্যাকিউট, আর ক্রনিক কম্পার্টমেন্ট সিনড্রোম। ঠিক আছে, টেন্ডন টিয়ার, টেন্ডিনাইটিস, যদি একদম টেন্ডন ছিঁড়ে যায় তাহলে বলবো অ্যাকিউট, আর যদি ইনফ্লামেশন থাকে তখন আমরা বলবো এটা ওভারইউজ ইনজুরি। ট্রমাটিক বার্সাইটিস, নার্ভে কি নিউরোপ্রাক্সিয়া, স্কিন লেসিরেশন, অ্যাব্রাশন, ঠিক আছে, ব্লিস্টার। দেখো ফ্র্যাকচার আর কমন ইন স্পোর্টিং ইনজুরি, they may be due to direct trauma such as blow or indirect trauma such as a fall to the outstretched hand. Clinical or fracture includes pain, swelling. আচ্ছা, যদি তুমি কারো ফ্র্যাকচার দেখো তাহলে সহজে বোঝা যাবে যে ওই জায়গাটা সে আর নড়াতে যাবে না, তাই না, এবং তার সোয়েলিং থাকবে এবং সে মুভমেন্টটাও রেস্ট্রিকশন থাকবে। আর ফ্র্যাকচারের পরে যদি ভালোভাবে ম্যানেজমেন্ট না হয়, প্লাস্টার না দেওয়া হয়, তাহলে কি হবে, তার ইনফেকশন হবে। আবার প্লাস্টারটা যদি বেশি টাইট করে বেঁধে ফেলো, তাহলে কি হবে, ওই প্লাস্টারটা ভীষণ রকম ফুলে যাবে, যেটাকে বলা হয় অ্যাকিউট কম্পার্টমেন্ট সিনড্রোম। ঠিক আছে, অথবা অ্যাসোসিয়েট ইনজুরি হবে, এবং ডিভিটি হতে পারে যদি প্লাস্টারটা বেশি রকমের টাইট হয়ে যায়, তখন ডিপ ভেনাস থ্রম্বোসিস ফর্মেশন হবে। দেখো সাম অফ ফ্র্যাকচার ইমেজ, ট্রান্সভার্স ফ্র্যাকচার, যদি ট্রান্সভার্সলি ফ্র্যাকচার হয়, আর এটা হচ্ছে অবলিক ফ্র্যাকচার। পেরিওস্টাল ইনজুরি, অ্যাকিউট পেরিওস্টাল ইনজুরি আর uncommon. They may be difficult to differentiate from fracture and can also be extremely painful. Examples of periostal injury কি কি আছে, যেমন blow from a kick, ফুটবল খেলতে গিয়ে এই জিনিসটা বেশি হয়, পেরিওস্টাল ইনজুরি, যে একজনে আরেকজনকে কিক পালো, তখন হলো তোমার টিবিয়ার যে কাভারিং পেরিওস্টিয়াম ওইটা তোমার আঘাতপ্রাপ্ত হচ্ছে, তখন এটাকে বলে পেরিওস্টিয়াম ইনজুরি। Osteochondral বা condyle fracture, long bones are lined with articular cartilage which provides a low friction gliding surface that acts shock absorber. আচ্ছা, osteochondral যদি ফ্র্যাকচার হয়, এটা আমরা সিটি স্ক্যান বা এমআরআই দ্বারা দেখতে পাবো। ঠিক আছে, কোনগুলো সবচেয়ে কমন, যেমন একটা সুপিরিয়র আর্টিকুলার সারফেস অফ দ্য টেলাস, ফিউরাল কন্ডাইল, এখানে তোমার osteochondral ফ্র্যাকচার হয়। পেটাল এন্ড দ্য ক্যাপিচুলাম অফ দ্য হিউমেরাস, এই এরিয়াটা হচ্ছে সবচেয়ে কমন তোমার এই কন্ডাল ফ্র্যাকচার হওয়ার জন্য। ডিসলোকেশনস, দেখো কমন সাইডস ডিসলোকেশন কোথায়, ফিঙ্গার, আঙ্গুল হইতে পারে, শোল্ডার এন্ড পেটালা, এটা হচ্ছে তোমার হলো কমন সাইড। কমপ্লিকেশন ডিসলোকেশন আর ক্যান ইনক্লুড নার্ভ এন্ড ভাস্কুলার ড্যামেজ। আচ্ছা, একটা বোন যখন একদম আরেকটা বোন থেকে একদম সরে যায়, হ্যাঁ, তখন এটাকে বলা হয় কমপ্লিটলি ডিসলোকেট। যেমন পেটেলার গ্রুভে যদি না থাকে, পেটেলার একদম ল্যাটারালি ডিসলোকেট হয়ে গেছে, তখন আমরা বলবো এটা পেটেলার ডিসলোকেশন।
সাবলাক্সেশনটা কি দেখো, আর্টিকুলার সারফেস রিমেইন পার্শিয়ালি ইন কানেক্ট উইথ ইচ আদার, ঠিক আছে। ইনজুরিজ টু সারাউন্ডিং জয়েন্ট ক্যাপসুলার লিগামেন্ট, যেমন আমি একটু আগে উদাহরণ বলছি অ্যাক্টোমিও ক্লেভিকুলার লিগামেন্ট, এটা গ্রেড 1 ইনজুরিজ, হ্যাঁ। তখন কি হয় যে সারাউন্ডিং লিগামেন্ট ইনজুরি হওয়ার জন্য এটা একটু হয়তো নিচে নেমে গেছে, ঠিক আছে, তখন এটাকে বলা হয় সাবলাক্সেশন, ঠিক আছে। সাবলাক্সেশন আমরা কিভাবে বুঝতে পারবো, যে যেমন যদি শোল্ডারে হয় দেখা যাবে যে অ্যাবডাকশন তোমার 90 ডিগ্রির পরে রুগী আর করতে পারতেছে না, তখন আমরা বুঝবো এটা হয়তো বা সাবলাক্সেশন হতে পারে। অথবা যদি শোল্ডারটাকে যদি দেখি অন্য শোল্ডার তুলনায় একটু নিচের দিকে নেমে গেছে, তখন আমরা বলতে পারি এটা সাবলাক্সেশন। একজন বলো তো সাবলাক্সেশন বলতে কি বুঝো, রিফাত বলো। না, আর্টিকুলার সারফেসটা একদম আলাদা হয়ে যাব না, হ্যাঁ আলাদা হয়ে যাবে না, লেগে থাকবে, কিন্তু আমরা যদি তাকে মুভমেন্ট করাই তখন বোঝা যাবে যে আরে এই পেশেন্ট এই অ্যাথলেট তো ফুল মুভমেন্ট করতে পারতেছে না। যেমন শোল্ডারে অ্যাক্টোমিও ক্লেভিকুলার লিগামেন্ট ইনজুরি হয়েছে, হ্যাঁ, পেশেন্ট 90 ডিগ্রি উপরে হাত নিতে পারবে না, বিকজ দেয়ার ইজ সাবলাক্সেশন, ঠিক আছে। আচ্ছা, এখন লিগামেন্ট ইনজুরি হলে তখন আমরা এটাকে বলি স্প্রেইন, তাই না? হ্যাঁ, যদি লিগামেন্ট ইনজুরি হয় তখন আমরা এটাকে বলি স্প্রেইন। যেমন ইনফ্রাপেটেলার টেন্ডিনাইটিস, দেখা যায় একটা রোগীর জয়েন্ট রেঞ্জ অফ মোশন ঠিক আছে, কিন্তু ইনফ্রাপেটেলার টেন্ডনে যখনই আমরা হাত দিই রোগী ব্যথা অনুভব করে, তখন আমরা বুঝি এটা গ্রেড 1 স্প্রেইন। গ্রেড 2 স্প্রেইন, microscopic stretching but the ligament remains intact, considerable proportion of the fiber and therefore stretching of the joint and stretching the ligament, আচ্ছা। moderate swelling থাকবে, পেইন থাকবে and impact on function। এই জায়গাটা কি হয়, পেশেন্ট বসা থেকে দাঁড়াতে গেলে ব্যথা পাবে যদি সুপ্রাপ্যাটেলার টেন্ডিনাইটিস হয়, হ্যাঁ। এবং টেন্ডিনাইটিস ভালো করার জন্য আমরা ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মেসাজ এবং সাথে সাথে আইস বা আল্ট্রাসাউন্ড থেরাপি এগুলো আমরা ব্যবহার করি। কমপ্লিট টিয়ার যদি লিগামেন্ট হয়ে যায় তখন এটাকে বলে গ্রেড 3 স্প্রেইন, হ্যাঁ। দেন কমপ্লিট রাপচার, লার্জ সুয়েলিং, টেন্ডারনেস থাকবে, লস অফ ফাংশন এন্ড মার্কড ইনস্টেবিলিটি, ঠিক আছে। মার্কড ইনস্টেবিলিটিটা কি, যদি যেমন যদি নি জয়েন্টে হয় তাহলে আমরা যদি এটাকে একটু ল্যাকমেন্ট টেস্ট করি তাহলে দেখা যায় যে মার্কড ইনস্টেবিলিটি, মানে জয়েন্ট খুলে চলে আসতেছে, ওইটাকে বলা হয় যে ইনস্টেবল, ইনস্টেবল জয়েন্ট। আচ্ছা, মাসলে যদি প্রবলেম হয় তখন আমরা এটাকে বলি স্ট্রেইন, হ্যাঁ। A strain to the muscle is a contraction induced injury in which muscle fiber tear due to extensive mechanical stress. This mostly occurs as a result of powerful eccentric contraction, মানে ইসেন্ট্রিক কন্ট্রাকশনে মাসলের স্ট্রেইন হয়, কনসেন্ট্রিকে কিন্তু হয় না। মানে যে কোনো ধরনের ইসেন্ট্রিক যে মাসলটা লেংথ বাড়ে এই ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিতে কিন্তু তোমার স্ট্রেইন বা টিয়ার হয়, হ্যাঁ। ইসেন্ট্রিক অ্যাক্টিভিটিতে এই টিয়ারটা হয়। যেমন therefore it is a typical or non-contact sport with dynamic characters such as sprinting or jumping। মনে করো তখন তুমি জাম্প করতে যাবা তখন তোমার এই ধরনের মাসল স্ট্রেইন হবে। কমন মাসলস টু বি এফেক্টেড ফ্রম আর দ্য হ্যামস্ট্রিং মাসলে তোমার স্ট্রেইন হতে পারে, কোয়াড্রিসেপস, গ্যাস্ট্রোক্লেমিয়াস, হিপ অ্যাডাক্টর, হ্যাঁ। মাসল স্ট্রেইনস গ্রেডস আর 1, 2 and 3। এখানেও দেখো গ্রেড 1 কি কি, strain involve a small number of muscle fiber and cause localized pain but no loss of strength, just ধরলে ব্যথা পায় কিন্তু তার স্ট্রেংথ কমে যায়নি। There is full airway, full passive range of motion, pain and tenderness are often delayed to the next day। Grade 2 muscle strain টা কি দেখো, significant number of muscle fibers are associated with pain and swelling, pain is reproduced on muscle contraction, muscle contraction করলে পেইন হয়, তখন আমরা বুঝবো যে এটা গ্রেড 2 মাসল স্ট্রেইন। গ্রেড 3 কি কমপ্লিট টিয়ার অফ দ্য মাসল, সিভিয়ার সুয়েলিং এন্ড পেইন এন্ড কমপ্লিট লস অফ ফাংশন, তখন একদম সে হাঁটতেই পারতেছে না, তখন আমরা বুঝবো গ্রেড 3। দিস ইজ সিন মোস্ট ফ্রিকুয়েন্টলি এট দ্য মাসকুলার টেন্ডিনাস, মাসল যে জায়গাটা শেষ হয় ওই জায়গাটাকে কি বলা হয়, মাসকুলার টেন্ডিনাস
জাংশন। আচ্ছা, দেখো মাসল স্ট্রেন হতে পারে কি কি কারণে? যদি একটা অ্যাথলেট ইনএডিকুয়েট ওয়ার্ম আপ করে, আর যদি রেঞ্জ অফ মোশন কম থাকে, তার যে মাসল টাইট থাকে, যেমন হ্যামস্ট্রিং মাসল, হিপ অ্যাডাক্টর মাসল, এগুলোর দিকে কি করে স্পোর্টস ফিজিওথেরাপিস্টরা খুব নজর দেয় যে এই মাসলের টাইট যেন না থাকে, তাহলে তার সে দৌড়াতে গেলে বা টুইস্টিং মুভমেন্ট করতে গেলে তার স্ট্রেন হবে। মাসল ইমব্যালেন্স যদি থাকে, যে এক জায়গায় মাসল টাইট আরেক জায়গায় মাসল উইক, এটাকে বলে মাসল ইমব্যালেন্স। ঠিক আছে, দেখা যায় যে শোল্ডারের প্রোটেক্টর মাসল গুলো টাইট কিন্তু রিট্রেক্টর মাসল গুলো উইক, তাহলে তার সহজেই ইনজুরি হবে। ফল্টি টেকনিক বা বায়োমেকানিক যদি থাকে, স্পাইনাল ডিসফাংশন যদি থাকে। কন্টিউশন, a muscle contusion is an extremely common injury, especially in collision sports such as football. তোমরা যে একটু আগে যে ভিডিওটা দেখছো যে রাগবি স্পোর্টসে একজন আরেকজনের সাথে যেটা হয়, হ্যাঁ, এটা কন্টিউশন হয়েছে। It usually results from a direct blow, either from an opposite player or contact with equipment. A direct blow causes local damage to the muscle. The common site of muscle contusion in front of the thigh is the quadriceps muscle. আচ্ছা, মাসল ক্র্যাম্প, মাসল ক্র্যাম্প আমরা পাই আর পেইনফুল ইনভলান্টারি মাসল কন্ট্রাকশন দ্যাট অকার সাডেনলি and can be temporarily devastating. The most common site of cramps is the calf muscle. Calf muscle আমরা মাসল ক্র্যাম্পটা পাই। কজেসটা কি? ডিহাইড্রেশন, লো পটাশিয়াম আর সোডিয়াম লেভেলস, ইনএডিকেট কার্ব। দেখা যায় যে যে কথাগুলো আমরা বলতেছি যে স্পোর্টস পারসন একটু পর পরই আমরা বলি যে আপনি এনার্জাইটিস ড্রিঙ্ক খাবেন অথবা নর্মাল ওআর স্যালাইন খাবেন, ঠিক আছে, ওর স্যালাইন, হ্যাঁ, নাহলে এই যে ক্র্যাম্প। কিন্তু অনেক সময় দেখবা বয়স্ক মানুষদের কাফ মাসলে প্রচন্ড ক্র্যাম্প হয়, ঠিক আছে, ওটা কিন্তু সবসময় ডিহাইড্রেশনের কারণে না, অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হইলেও তোমার এই ক্র্যাম্পটা হতে পারে। ঠিক আছে, তখন আমরা সিরাম ইলেকট্রোলাইট প্রোফাইলটা টেস্ট করতে বলি। আচ্ছা, ট্রিটমেন্টটা কি? স্ট্রেচিং অফ দ্য মাসল, মেসাজ এন্ড ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ। আচ্ছা, তোমরা নিজেরা মনে করো টেন্ডনের অ্যাকিউট ইনজুরি হলে কি হইতে পারে, যেমন টেন্ডিনাইটিস, বার্সাইটিস, নার্ভের, এই জিনিসগুলো তোমরা করিম খানের বই আছে, করিম খানের বই অথবা ফিজিওপেডিয়া, এখান থেকে একটু পড়ে নিবা। নেক্সট ক্লাস টেন্ডন, বার্সা, নার্ভ, স্কিন সম্পর্কে হয়তোবা একটু আলোচনা করবো, তখন তোমাদের ফিডব্যাক দিব। তোমরা করিম খানের বই থেকে এটা পড়ে নিও। আচ্ছা, একটা ফিডব্যাক সেশন যাই। Which of the following is not a predisposed factors of muscle strain among athletes? বলো তো এটা উত্তরটা কি হবে? Which of the following is not a predisposed factors of a muscle strain among athletes? Excellent, excellent, good. রিফাত ভালো করে পড়ছে, হ্যাঁ, adequate recovery. Gender is an intrinsic factor of sports injury. এটা কি ট্রু না ফলস? So true. হ্যাঁ, ট্রু, ট্রু, গুড, তোমাদের ভালো মনোযোগ ছিল। আচ্ছা, লিঙ্কস ফর ফার্দার রিডিং, তোমরা ফিজিওপেডিয়ার যে ওয়েবসাইট গুলো দেওয়া আছে, হ্যাঁ, এখান থেকে তোমরা পড়তে পারো। আর আমার যে নোটগুলো সব করিম খানের বই থেকে করা হয়েছে, সবাই করিম খানের বই যদি 5th এডিশন পাও, হ্যাঁ, এটা কিনে নিতে পারো। তবে আরেকটা জিনিস আমরা বলি যে একটা সময় ছিল যে স্প্রেইন হোক বা স্ট্রেইন হোক, আমরা প্রাইস রেজিমেন্ট ইউজ করতাম। এখন প্রাইস রেজিমেন্টটা একটু চেঞ্জ হয়েছে, বলা হচ্ছে যে পুলিশ, পিস অথবা লাভ, এই টার্মিনোলজি গুলি ভালো। হ্যাঁ, যেমন আমরা বলি যে পুলিশে কি পি দেয়া প্রোটেকশন, হ্যাঁ, হ্যাঁ, ও দিয়ে মানে অপটিমাইজিং, আর আই দেয়া হলো আইস, সি কম্প্রেশন, ই হচ্ছে ইলিভেশন। এখন আরেকটা টার্ম আসছে পিস, পিস মানে পি মানে হচ্ছে প্রোটেকশন, ই হচ্ছে ইলিভেশন, এ হচ্ছে অ্যাভয়েড অ্যান্টি ইনফ্লামেটরি। দেখা গেছে যে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ খেলে সফট টিস্যু হিলিং এ ব্যাঘাত ঘটে, সেজন্য এখন পিস প্রোটোকলটা আনা হয়েছে। সি ডি হচ্ছে কম্প্রেশন, আর এটা তো জানো ই হচ্ছে এডুকেশন, আর ই এর আগেরটা ছিল কি ইলিভেশন, আর পিসের মধ্যে ই হচ্ছে এডুকেশন, যে শরীরকে মুভমেন্ট করাও। তুমি ইনজুরি হইছো গ্রেড 2 অ্যাঙ্কেল স্প্রেন, তারপরে তুমি ক্রাচ ধরে ধরে হাঁটো, ঠিক আছে, এটাকে বলা হয় এডুকেশন। এরপর আরেকটা টার্ম হচ্ছে লাভ, লাভ মানে এল বলতে লোড, আস্তে আস্তে জয়েন্টে লোড নিবেন,
ও দিয়ে হচ্ছে অপটিমিজম। অপটিমিজম বলতে অ্যাথলেটদের ভীষণ রকমের আত্মবিশ্বাসী থাকতে হবে। ভি হচ্ছে ভাস্কুলারাইজেশন, কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি। হলো কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি আমরা নরমাল যে অ্যারোবিক অ্যাক্টিভিটি, চলাফেরা, হাঁটা চলাফেরা বা ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি করতে পারি। ই দিয়ে হচ্ছে এক্সারসাইজ মোবিলিটি বাড়ানো, ঠিক আছে। আর একটা অ্যাথলেটের অন্তত পক্ষে স্ট্রেংথ 70% আসলে তখন রানিং মানে সে তখন দৌড়াতে পারবে, যদি মাসল স্ট্রেংথ 70% এর মতো আসে। আর ভিজুয়াল অ্যানালগ স্কেলে অবশ্যই তার ব্যথার লেভেলটা 2 তে থাকতে হবে, তখন আমরা বলি যে আপনি দৌড়াদৌড়ি করতে পারবেন। আদারওয়াইজ নো রানিং, নো খেলাধুলা, ঠিক আছে। তোমরা এই যে করিম খানের বইটা থেকে পড়ো, ফিজিওপেডিয়াটাও ভালো। হ্যাঁ, আর আমি নোটটা এখন এই সোনালীকে দিয়ে দিচ্ছি, সে সবাই ডিসমিনেট করবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে পড়ো, প্রশ্ন ছাড়া আসলে বুঝবো না। এনি কোয়েশ্চেন? আর কোনো প্রশ্ন আছে? সোনালী? No, sir, I have no. তোমার কোনো প্রশ্ন নেই? হিমেল আসছে? হিমেল, জি স্যার, আসছি স্যার। কি খবর? কক্সবাজারের খবর কি? স্যার আছে স্যার, এই তো মোটামুটি। জমি টমি দখল করতেছো? না স্যার। জমি টমি দখল করো। হ্যাঁ, রাত বিরাতে আমি তো সময় যে জমি টমি দখল করে বাস পাস করার পরে একটা হসপিটাল দিয়ে দিবা। মেল, স্যার ওই যে নিউরোপ্রাক্সিয়াটা স্যার, মানে জিনিসটা কি? ও এটা অনেক বড় টার্ম, আমি বলি। নিউরোপ্রাক্সিয়া হচ্ছে তোমার একজন বা ডেনড্রাইটে বা মোটর নার্ভ ড্যামেজ হয়েছে, জি মনে স্যার। করো একজন ডেনড্রাইট, তারপর হচ্ছে তোমার গ্লিয়াল সেল, হ্যাঁ, জি স্যার। এগুলো যদি ড্যামেজ হয়, একটা থেকে আরেকটা যদি নার্ভ কন্ডাকশন ভেলোসিটি না থাকে, তখন এটাকে বলে নিউরোপ্রাক্সিয়া। নিউরোপ্রাক্সিয়াটা 3 মাস 6 মাসের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু যদি এক্সোনোটমেসিস বা নিউরোটমেসিস হয়, তাহলে এগুলো সহজে ভালো হতে চায় না। মানে একটা সেল বডির মধ্যে থাকে না ডেনড্রাইট, ওই যে জি শাখা, স্যার। গাছের শাখার মতো ডেনড্রাইট, আর নিচে কি থাকে একজন। তো একজন একদম। থেকে ডেনড্রাইটের যদি নার্ভ কন্ডাকশন ভেলোসিটি না হয়, তখনই বলা হয় এটাকে নিউরোপ্রাক্সিয়া। হ্যাঁ, মোটর নিউরন ডিজিজের নাম শুনছো না? এমএনডি, এমএনডি জি তে স্যার। এই জিনিসটা দেখা যায়, নিউরোপ্রাক্সিয়া। তারপর যে কোনো ধরনের তোমার ফ্র্যাকচার রোগীর ক্ষেত্রে যদি নার্ভ ড্যামেজ হয়, পুরোপুরি যদি নার্ভ ড্যামেজ হয়, তখন তো এটা নিউরোমেসিস হয়ে যায়, তখন আর ভালো হয় না। আর নিউরোপ্রাক্সিয়া হলে হালকা নার্ভ ড্যামেজ হয়েছে, তখন এটা আস্তে আস্তে ভালো হয়। যেমন কার্পাল টানেল সিনড্রোম, যদি নিউরোপ্রাক্সিয়া হয় তাহলে 3 মাস থেকে 6 মাসের মধ্যে ভালো হয়ে যায়। আর কোনো প্রশ্ন? না স্যার। আজকে আমি লাইন বাই লাইন পড়লাম, এরপরে কিন্তু আর লাইন বাই লাইন পড়বো না। মনে করো একটা স্লাইডের বেসিকটা কি, যেমন এই যে আজকে স্পোর্টস ইনজুরি, তাহলে স্ট্রেইন কি, স্ট্রেইন কি, অ্যাকিউট আর ওভারজিস ইনজুরির মধ্যে পার্থক্য কি, এটা মনে করো আমি 10 মিনিট 15 মিনিটের মধ্যে বেসিক কথাগুলো বলে দিব। তারপর কিন্তু তোমাদেরকেই এটা লাইন বাই লাইন পড়তে হবে। পড়ার পরে যে ওয়ার্ড গুলো বুঝবা না বা যে টার্ম গুলো কনফিউশন থাকবে, ওইটা আবার আমাকে জিজ্ঞেস করে তারপর তোমরা ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, আমার এগুলো নোট সব তৈরি করা আছে, কিন্তু বাস আমি নোট দিয়ে দিব, পরে তোমরা নিজেরা পড়ে পড়ে যদি না বুঝো পরে আমার জিজ্ঞেস করবা। আর কে কে আসছে? কয়জন আসছো তোমরা? হ্যাঁ, 39 জন আসলে তো ভালোই আসছে। ছেলেদের মধ্যে তো নামই বলে দেখা, ছেলেদের নাম গুলো দেখা যায় নাকি আমার এটাই? ও, স্ক্রিন শেয়ার অফ করতে হবে। ভেজাইল্লা কাম। ইমেল আসবে নাকি এর মধ্যে? স্যার অবস্থা স্যার, এখনো তো স্যার লকডাউন চলতেছে স্যার, গাড়ি ঘোড়া লকডাউন চলতেছে? অবস্থা। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট কালকে তো ব্যস্ত থাকবো। কালকে 4টার সময় একটা ক্লাস নিতে পারবা? প্রস্তুতি অর্থনীতির উপর একটা ক্লাস নিয়ে দিই। আট আট হ্যাঁ, 8 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে তো না? তাহলে কালকে প্রস্তুতি অর্থনীতির উপর একটা ক্লাস নিয়ে দিই, পরে তোমরা এটা পড়তে থাকো, কি বলো?
আরে না, সকালে অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ, একটা কাজের মধ্যে থাকি আমরা, বুঝো না তো কিছু। 4টার সময় পারবো, 4টায়। হিমেল, 4টার সময় ক্লাস করতে পারবি? পারবো স্যার, সমস্যা নাই। আমার মনে করো ক্লাস টাইম যদি দেওয়া থাকে যে 9টায়, যে সকাল 9টায়, এটা এমন হইতে পারে যে রাত 9টার সময় আমি ক্লাস নিছি, বুঝছো? তবে ক্লাস নিব অবশ্যই, কিন্তু টাইমের ব্যাপারে আসলে স্পেসিফিক থাকবে না। হয়তো তোমাদের সাথে এমন হইতে পারে যে ক্লাস নিচ্ছে রাতের বেলা। কি বুঝছো সোনালি? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি মেসেজ দিও বা একটা ছোট করে কল দিও। হ্যাঁ, তাহলে আমরা ওইভাবে ইয়ে করবো। তবে কালকে দিনের বেলা খুব ব্যস্ত আছে, সকালবেলায় একাডেমিক কাউন্সিল মিটিং আছে 10:30 পর্যন্ত। হ্যাঁ, তারপর জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে আসবে ফজলুল হক পাটোয়ারি স্যার, ওর লগে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বো পুরা 1.5 ঘন্টা। ঠিক আছে, পরে আসবে পাবনা ইউনিভার্সিটি ট্রেজারার আনোয়ার খসরু পারভেজ। বুঝো অবস্থা, মানে 1:30টা পর্যন্ত মানে এমনি সময় যাবে গো আমার, বুঝছো সোনালি? জি স্যার। তাহলে আমরা 4টার সময়, আমি যেমন আজকে কিন্তু অ্যানুয়াল লিভে আছি, বুঝছো? জি স্যার। হ্যাঁ, আজকে কিন্তু আমি অফিসে যাই নাই, অ্যানুয়াল লিভে আছি। সোনালি আমার ঘুমটা ভাঙ্গায় দিছে, তারপর ক্লাসটা নিয়ে দিলাম আর কি। সোনালি বুঝছো কি বলছি? জি স্যার, বুঝতে পেরেছি। আজকে ফুল আমি অ্যানুয়াল লিভ, আজকে অফিসে আর যাই নাই। একটু পরে যাবো, দেখি একটু বাইরে বের হবো। তাহলে থাক, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, খুদা হাফেজ। জি হ্যাঁ, আচ্ছা খুদা হাফেজ। স্যার।